আমি নিজে 5 বার গ্রেপ্তার হয়েছি, যুবলীগের হামলার শিকার হয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলাম। হাঙ্গর মাছ পেটের ভিতরে, ছোট মাছ তাজা মাছ ঢোকে কিন্তু আর বেরোয় না, হজম হয়ে যায়। হাঙ্গরের মতো জামাত হয়তো গিলে খেয়েছে বা তাদেরকে যে তাদের সাথে যাওয়াটাকে ভাই একটু এনকারেজ করেছে। আমি তো জামাত ইসলামীর জোটে যে গিয়েছি সেখানে কই আমাকে তো কোনো আসন দেয়নি, আমি তো আসনের জন্য জামাত ইসলামের সাথে যাইনি। আপনাকে পার্টির ভিতরে কেউ চ্যালেঞ্জ করার নেই, বিকল্প হয়ে যান। যদি আমার তকদিরে থাকে আমি অনেক কিছু হতে পারবো। মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল, 90-এর সেই আকাঙ্ক্ষা। বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার, সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘ সেই 20 বছরের বেশি সময় বিএনপির সাথে ছিলাম। একজন প্রার্থী ঢাকা 8 আসনের শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। অনেক আন্দোলন করেছি, 14 সালের নির্বাচনের আগে এবং 15 সালে আমরা আন্দোলন করেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক যে যেখানে রয়েছেন, হাটে মাঠে ঘাটে, পথে প্রান্তরে, নগর কিংবা বন্দরে, দেশ কিংবা প্রবাসী, নিশ্চয়ই আপনাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনে এরই মধ্যে কোন প্রার্থী কতটুকু এগিয়ে গেছে এবং আপনারা হয়তো চুলচেরা বিশ্লেষণও শুরু করেছেন যে কোন আসন কাদের বিজয়ী করে নিয়ে আসবে। এছাড়া শীর্ষ নেতাদের এখন বিভিন্ন প্রার্থীদের, বিশেষ করে শীর্ষ নেতাদের যে কথার যুদ্ধ, সেই যুদ্ধ হয়তো আপনারা উপভোগ করছেন। আমরা আজকে আলোচনার বিষয় হচ্ছে ভোটের মাঠে মাঠে উত্তাপ। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আলোচনার জন্য সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক এম এ আজিজ। স্বাগত জানাচ্ছি আজিজ ভাই আপনাকে। থ্যাংক ইউ। এবং ডান পাশে রয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান। আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, শিরোনাম শুনছিলেন ভোটের মাঠে উত্তাপ। আসলে এটি তার কারণ হচ্ছে যে ইতিমধ্যেই দেশের নানা প্রান্তে নির্বাচনের যে উৎসব, সেই উৎসবমুখের অবস্থা নিশ্চয়ই বিরাজ করছে, আমরা বিশ্বাস করতে চাই। কিন্তু এরই মধ্যে এই নির্বাচনী উৎসবের মধ্যেও কিছুটা উত্তাপ ছড়াচ্ছে। দুই একটি জায়গায় আমরা বিচ্ছিন্ন বলবো কিনা জানি না, তবে কিছু কিছু জায়গায় প্রার্থীদের সমর্থকদের মধ্যে কিছু সংঘাত সংঘর্ষও হচ্ছে শুনতে পাচ্ছি। আমরা সে বিষয়টি নিয়েই কথা বলবো। আমি একটু প্রথমে যেতে চাই ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান। আমি প্রথমে একটু যেতে চাই আপনার এই উত্তাপের আগে আসলে আপনার দলীয় অবস্থানের বিষয়ে তো আপাতত এখনো উষ্ণ আছে আর কি, গরম, যেহেতু এতদিন থেকে আপনি বিএনপির সাথে একদম সমঝোতায়, অথবা বলা যায় যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনার দল ছিল। হঠাৎ করেই আমরা দেখলাম যে আপনি দিক পরিবর্তন করেছেন, একদম বিপরীত একটি দিকে জামাত জোটে আপনি গিয়েছেন। এটি দিয়ে একটু শুরু করতে চাই যে হঠাৎ করে আপনি এই দিক পাল্টানোর কেন, এটি একটু শুনতে চাই শুরুতেই। ধন্যবাদ। মাই টিভি সংলাপের আমাদের সঞ্চালক এবং আমাদের সহ আলোচক সহ আমাদেরকে যারা দেখছেন এবং আমাদেরকে যারা দেখবেন সবাইকে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার, সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘ সেই 20 বছরের বেশি সময় বিএনপির সাথে ছিলাম। 2006 সালে বেগম খালেদা জিয়া আমাদেরকে ডেকেছিলেন, তখন 4 দলীয় জোটের সাথে আমরা সমমনা কয়েকটি দল আমরা সেখানে গিয়েছিলাম এবং বেগম খালেদা জিয়া আমাদেরকে আহ্বান জানিয়েছিলেন যে দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগ্রামে আমাদেরকে পাশে চান, এবং আমরাও সেই থেকে বেগম খালেদা জিয়া অনার করেছেন, আমরা তার সমস্ত ডাকে সাড়া দিয়েছি। আন্দোলন সংগ্রাম থেকে শুরু রোড মার্চ, লং মার্চ, হরতাল, অবরোধ, সমস্ত কর্মসূচিতে আমরা ছিলাম। এবং এই দীর্ঘ পথ চলায় আমি নিজে 5 বার গ্রেপ্তার হয়েছি, যুবলীগের হামলার শিকার হয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলাম। আমি অন্যতম একজন যিনি আওয়ামী দুঃশাসনের ক্ষতচিহ্ন নিয়ে সব সময় আমি চলছি। তো এই দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের অনেক ধরনের অভিজ্ঞতা এবং অনেক কিছু আমরা দেখেছি। আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম যে সর্বশেষ 2024-এর যে গণ অভ্যুত্থান, 2024-এর গণ অভ্যুত্থানটা আমাদের জন্য একটা আশীর্বাদ হিসাবে এসেছে। আমরা কিন্তু এর আগে অনেক আন্দোলন করেছি, 14 সালের নির্বাচনের আগে এবং 15 সালে আমরা আন্দোলন করেছি। কোনো আন্দোলনই কিন্তু আমরা সফলকাম হতে পারিনি, কিন্তু আমরা কখনো নির্বাচনে গিয়েছি, কখনো নির্বাচনে যাইনি, কখনো নির্বাচনে গিয়ে আমরা আবার ব্যাক করেছি। এই জায়গাগুলো কিন্তু আমাদের আসছে। কিন্তু এই 5 তারিখে পরিবর্তনের পরে আমরা লক্ষ্য করলাম যে এই 17 বছর যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করলাম, সংগ্রাম করলাম, দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করলাম,
একে একে এই চেহারাগুলো, এই বক্তব্যগুলো আমাদের যে বিএনপির ভিতরে বিরাজ করা শুরু করেছে। বিএনপি নেতাদের বক্তব্যে আওয়ামী লীগ নেতারা যেই সুরে কথা বলতো, যেই কাজগুলো করত, যেভাবে ব্লেম গেমের যেই ইয়াটা ছিল, সেই কাজগুলো এভাবে চলছে। তো যার কারণে আমরা এই 5ই জুলাইয়ের পরে আমরা আস্তে আস্তে বিএনপির এই কর্মকাণ্ডগুলোকে কোনোভাবে আমরা মেনে নিতে পারিনি। আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখানে নির্বাচনের একটা বিষয় ছিল আমাদের সরে আসার পিছনে। আমাদের এই যে 20 বছর যে আন্দোলন সংগ্রামে, আমি বেগম খালেদা জিয়াকে 2012 সালে যখন বাড়ি থেকে উচ্ছেদ করা হয়, সেই হরতালে আমি গ্রেপ্তার হয়েছিলাম। জোটের অন্য কেউ তো গ্রেপ্তার হয়নি। এরকম অসংখ্য উদাহরণ আছে যে এই বিএনপি জোটের জন্য আমাদের যে অবদান, আমরা শুধু তো ভূমিকা রেখেছি, আমরা বিএনপির সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়েছি দীর্ঘ সময়। আমাদের আজকে এই যে একটু উল্টো পথে চলা, মানে বিএনপি থেকে আমরা জামাত ইসলামের জোটে গিয়েছি যে বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে। আজকে আমরা সেই 5 তারিখের পরে আমরা দেখলাম যে যেই দখল বাণিজ্যগুলো, যেই দখলদারিত্বগুলো আওয়ামী লীগ করেছে, যুবলীগ করেছে, ছাত্রলীগ করেছে, সেই কাজগুলো একই। যেই টেন্ডারবাজিগুলোর যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল, সেই কাজগুলো তারা দেশ থেকে চলে গিয়েছে, সেই জায়গাগুলোতে তারা আসন গিরে বসেছে। ইরফান ভাই, আমি একটু আপনাকে থামাই। আপনি কি এই কর্মকাণ্ডের জন্য গিয়েছেন, নাকি আপনি আপনার আসন বিএনপি দেয়নি, সমঝোতার জায়গায় ছেড়ে দেয়নি, সেটির জন্য গিয়েছেন? একটু স্পষ্ট করেন। না, আমি তো আপনাকে বললাম যে শুধুমাত্র এগুলো তো আছেই। মানে আপনাকে যদি ওটা দেয়া হতো তাহলে এই অভিযোগগুলো না, আর এটা থাকতো না। সত্য না, এটা সত্য না। আমি দেখেন, আমি তো জামাত ইসলামের জোটে যে গিয়েছি, সেখানে কই আমাকে তো কোনো আসন দেয়নি। আমি তো আসনের জন্য জামাত ইসলামের সাথে যাইনি। আমি তো সেই আমার যে প্রচার শুরু হওয়ারও 3 দিন পরে আমি জামাতের জোটে অংশ নিয়েছি। তো যার কারণে এখানে আসন কোনো বিবেচ্য বিষয় নয়। আমরা মনে করি যে আমরা জামাত যেই কি দিবে লড়াইটা, আপনাকে? আমাদের যেই লড়াইটা, জামাত আমাদের, আপনাকে কি দিবে? কি আমি সমঝোতা হলো বিএনপি তাদের সাথে? জামাতের সাথে কোনো বিনিময়ে যাইনি। আমরা 20 বছর বিএনপির সাথে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা কি তাদের কাছ থেকে মাসিক ভাতা নিয়েছি নাকি? আমাদের কি কর্মকাণ্ডে তারা টাকা পয়সা দিছে নাকি? আমরা আমাদের দেশপ্রেমের জায়গা থেকে একটা নতুন বাংলাদেশ গড়তে চেয়েছি, যেখান থেকে আওয়ামী লীগের দুঃশাসনের হাত থেকে, যেমন শেখ মুজিবের গণতন্ত্র হত্যার হাত থেকে জিয়াউর রহমান দেশকে গণতন্ত্র দিয়েছিল, তেমনিভাবে আমরা ভেবেছিলাম যে এই 17 বছরের যে আওয়ামী লীগের দুঃশাসন, সেখান থেকে জাতি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে, একটা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, মানবাধিকার প্রতিষ্ঠা হবে। কিন্তু আপনি দেখেছেন যে এই যে 1.5 বছরে প্রায় 130 জনের মতো এই বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নিজেরা এই বিভিন্ন কর্মকাণ্ডে তারা নিজেরা হত্যার ঘটনা ঘটেছে। যেই কাজগুলো ছাত্রলীগ যুবলীগ করতো, আপনি টেন্ডারবাজি যেই আপনি জায়গাগুলো এগুলো বলেছেন। আমি যদি একটু একটু ঘুরে আসি, আজিজ ভাই, আপনি সাংবাদিক, এটি আপনার প্রথম পরিচয়। তো আমি এই সার্বিকভাবে আসলে বিএনপির সাথেও আপনার পথ চলা আছে, এটি আমাদের দর্শকরা জানে মোটামুটি। সেখান থেকে ইরান ভাইয়ের এই বক্তব্যের জায়গাগুলোর কোথায় আসলে বিশ্লেষণ একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি ইরান ভাই একজন পলিটিশিয়ান, একজন পার্টির প্রধান, তার সমালোচনা করা আমার ঠিক হবে না। শত হলেও আমি না, আমি এই জন্য বিশ্লেষণ বলেছি, সমালোচনা কিন্তু ফাইনালি পেশাজীবী। জি, বিষয়টা হচ্ছে যে ধরেন এবারের নির্বাচনে কতগুলো জিনিস কিন্তু নতুন করে আবির্ভাব হয়েছে। ঠিক ফেসিবাদের 3টা নির্বাচন না হওয়ার কারণে তার যে চরিত্র, নির্বাচনের যে চরিত্র, নির্বাচন করার সময় যে চরিত্র, এই চরিত্র অনেক দূর চেঞ্জ হয়েছে বটে, পুরোপুরি হয় নাই। এবারে হচ্ছে কি, অভ্যুত্থানের শক্তিগুলো দ্বিধাবিভক্ত হয়ে গেছে। কারণ ক্ষমতা কে কত ক্ষমতায় দখল করবে, এই কারণে, যার ফলে জামাত একটা জোট করেছে, বিএনপি একটা জোট করেছে। এখানে দুটো জিনিস ঘটে গেছে। আপনি খেয়াল করে দেখেন, বিএনপির সাথে যারা জোট করেছে তার অর্ধেক দল কিন্তু তাদের রাজনৈতিক দল ছেড়ে ধানের শীষ নিয়ে নিয়েছে, বিএনপির সাথে যোগ দিয়েছে। কিন্তু তারা যদি, এদের ভিতরে কেউ নির্বাচিত হয়, সে কিন্তু আর তার দলে ফেরত আসতে পারবে না, তার মেম্বারশিপ চলে যাবে। তার মানে হচ্ছে এই দলের নেতারা যারা গেছেন, এই দলকে এতিম করে চলে যাওয়া হবে, এই দলের নেতারা আর দলে ফিরবে না। অর্থাৎ আমি বলবো, দলগুলো তো মরালে ছোট ছোট, এই দলগুলোর হয়তো অনেক দল আপনার ছাতা দোকান গোটায় ফেলবে। এক, জামাতের সাথে যেটা গেছে, ধরেন অন্য সব দল গেছে, এটা নিয়ে আমার কোনো আলোচনা নাই। এনসিপি যে এই অভ্যুত্থানের প্রধান শক্তি, তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। তারা সরকারে গেছিল,
তারা ধরেন সেই 52 সাল থেকে সব আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, অভ্যুত্থানে তারাই নেতৃত্ব দিয়েছে। সুতরাং তারা, আমরা যারা প্রবীণ, আমরা বলবো মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল 90-এর সেই আকাঙ্ক্ষা, আমরা 24-এও কিন্তু সেই আকাঙ্ক্ষা আমরা আশা করছিলাম যে সেই আকাঙ্ক্ষা পূরণের পথে আমরা যাত্রা শুরু করব। কিন্তু এই ছাত্ররা ইউনূসের প্ররোচনায় আমি বলবো সরকারে অংশগ্রহণ করলো, রাজনৈতিক দল করছে, তাতেও আপত্তি নাই। তারা যদি সরকারে, মানে আপত্তি কোথায় জামাতের সাথে যাওয়া? না তা না, আমি কিছু এত বিতর্কিত হলো, একটু আগেই একটু আলাপ হচ্ছিল। তাহলে একটু কি আমি বলি জাস্ট আপনার অনুযায়ী হিসেবে, আপনি সমস্যা দেখছেন এনসিপি জামাতের সাথে না, আমি শেষ করি যাওয়ায়? এনসিপি এইটা কিন্তু এখন জামাতকে আমি হাঙ্গর মাছ মনে করি। হাঙ্গর মাছ পেটের ভিতরে ছোট মাছ, তাজা মাছ ঢোকে কিন্তু আর বেরোয় না, হজম হয়ে যায়। এনসিপি আপনি দেখেন জামাতের সাথে যাওয়ার সাথে সাথে 3টে গ্রুপে ভাগ হয়ে গেছে। এই এনসিপি থাকা উচিত ছিল, 3টে উপদেষ্টাও তারা ছেড়ে দিয়েছিল। থাকা কি তারা বিএনপিতে না স্বতন্ত্রভাবে থাকতো? স্বতন্ত্র হিসেবে তাদের থাকা উচিত ছিল। আচ্ছা। এই দেশে রিয়েলি তাদেরকে প্রেসার গ্রুপ বলা হয়েছে, প্রেস সেক্রেটারি বলছিল জি। তাদের রিয়েলি তাদের স্বতন্ত্রভাবে তাদের যে দাবি অর্থাৎ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তাদের সমাজে প্রেসার গ্রুপ হিসাবে থাকা উচিত ছিল। কিন্তু এইটা আলটিমেটলি দেখবেন যে সেই তালগাছ এক পায়ে দাঁড়িয়ে যদি থাকেও দাঁড়ায়, 2-1 দেখবেন ছোট্ট 2-4-5 জন দিয়ে থাকবে, কিন্তু এই দলটা কিন্তু ফাইনালি বিলোপ হওয়ার পথে। আওয়ামী লীগের ছায়া দেখতে পাচ্ছে 5 আগস্টের পরে। একটি দলের নাম উল্লেখ করেছে ইরান ভাই, যার সাথে তার 20 বছরের পথ চলা। এটি কি আপনি কি বলবেন? এখন ইরান ভাই যে বলছে ছায়া দেখতে পাচ্ছে, আমি মানে কিন্তু আমি একটু সফট বললাম না, আর কি। ছায়া না, উনিও তাই বলছে, জি। ছায়া দেখতে পাচ্ছে মানে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস। এখনো তো বিএনপি এটা শুরু করে নাই। যেটা আছে তাদের ভিতরে শুরু থেকেই যেটা আছে, দুর্নীতির অভিযোগ আছে। হ্যাঁ, এই মানে তার এবারে এই ছায়া অন্য 5 তারিখের পরে বিএনপির ব্যাপারে যে অভিযোগ করলো আপনি তার সাথে একমত নন? না, ছায়াটা আমি বুঝি নাই, কিন্তু দুর্নীতির কথা বলছে, চাঁদাবাজির কথা বলছে, এটা আমি বুঝতে পারছি। কারণ তারা তো আমি ক্ষমতায় নেই, দুর্নীতির অভিযোগ তো, চাঁদাবাজির অভিযোগ না হয় চাঁদাবাজির অভিযোগ বিশ্লেষণ করতে আপনি পারেন। বলেন, এখন সবগুলো পার্টি, জামাতে ইসলামের সেন্ট্রাল ফান্ড থেকে টাকা যায়, বিএনপির প্রত্যেকটা প্রার্থী চোর খুঁজে খুঁজে নমিনেশন দিছে, তাদের এক একজন 20 কোটির থেকে 100 কোটি টাকা লাগবে, এই টাকা আসে কোত্থেকে? এবারে নির্বাচনে সব ব্যাংক ডিফল্টার ছাড় পেয়ে গেছে, সব আপনার আইন আছে, আইন উপেক্ষা করে দ্বৈত নাগরিক সব ইলেকশন করতেছে, তাহলে ইলেকশনটা কি হলো? আপনাকে একটু আমি একটু জানাই, আজকে ইসি এক্ষেত্রে কথা বলেছে। হচ্ছে মূল কথা হচ্ছে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব প্রকাশ হলে ভোটের পরেও ব্যবস্থা নেওয়া যাবে, এটি ইসির মাসুদ সাহেব বলেছেন। না, ওটারা তো এই কথা বলতে পারে, জি। বলছেও হয়তো, কিন্তু ঋণ খেলাপি যখন বলে দিছে, একজন আপনারা খেয়াল করছেন কিনা টেলিভিশনে লাইভে বলছে ছেড়ে দিলাম, টাকাটা দিয়ে দিয়ে, এটা ভাষা সে জানতো না, সে তো কনভিন্স যে সে ঋণ খেলাপি, তাকে ছেড়ে দিল কেন? আর একটা ঋণ খেলাপি ধরতে পারে না, ইলেকশন কমিশনের কাজটা কি? দ্বৈত নাগরিক ধরতে আমার টেলিফোনে হোয়াটসঅ্যাপে ঘুরতেছে, আমার অনলাইনে ঘুরতেছে একজন ঋণ খেলাপি, তার ওইখানে ডকুমেন্ট আমার হোয়াটসঅ্যাপে ঘুরতেছে, আমি যাতে বলি, আমি বললি নাই, ব্যক্তিগত অ্যাটাক করার দরকার নেই, কিন্তু এগুলো চোখে দেখে না। আজিজ ভাই, আমি আপনার অনুযায়ী হিসাবে একটু বলি, এই ব্যক্তিগত জায়গায় হয়তো চলে যাচ্ছে। এই কথাগুলো আপনি যদি বিএনপি থেকে নমিনেশন পেতেন তাহলে কি এই উঁচু গলায় বলার সুযোগ না, ছিল? বিএনপির 1 নম্বর কথা হলো মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, বিএনপির নমিনেশন আমি চাই নাই। 1, 2 হলো 2বার আমার সাথে তারেক রহমানের সাথে সরাসরি কথা হয়েছে, আমি কিন্তু তখন বলেছি, তখন ম্যাডাম অসুস্থ ছিল, হ্যাঁ, জীবন মরণ সন্ধিক্ষণে ছিল, তার সাথে কথা হয়েছে, আমি কিন্তু বলেছি যে ম্যাডাম খালেদা জিয়া এত বড় দল চালানোর শারীরিকভাবে সক্ষম হবে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিকল্প আপনি হয়ে যান, আপনাকে পার্টির ভিতরে কেউ চ্যালেঞ্জ করার নেই, বিকল্প হয়ে যান। আমি বলছি, 2বার বলেছি, একই কথা বলেছি। অর্থাৎ এখানে আমি যেটা বলতে চেয়েছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই উদাহরণ আমি দিছি, তার আপন চাচা দৈনিক বাংলার সরকারি ছিল, তার এক্সিকিউটিভ এডিটর ছিল,
পরিচয় দিলেই সে এডিটর হতে পারতো, কিন্তু এডিটর হয় নাই সে। কিন্তু উনি তো আমি তার গ্রামের বাড়িতে দাবি করছেন যে চেষ্টা করছেন কে শেখ শহীদিয়ার চেষ্টা সন্তান না। হিসেবে। আসলে আমি ওনার নাম দিয়েছি বিলেতি বাংলাদেশি। একটা লোক, আমি 10 দিন আমার ছেলে ফ্যামিলি থাকে, 10 দিন আমি লন্ডনে ছিলাম, আমার মনোযোগের যে পরিবর্তন, এইটা একটা লোক 17 বছর ওই কিন্তু বিলেতে সে তো ছিল। ইচ্ছা করে ছিলেন না, উনি তো বাধ্য হয়েই ছিলেন, না তাই না? ছিলেন, কিন্তু আমার কাছে 5 বছর কিন্তু ছিল, লালন 12 করতে পারেন বছর- না বাংলাদেশকে? না, কিন্তু লালন সেটা আমি বলছি না, আমি বলছি যে ওখানের কালচারে তিনি বড় হয়েছেন, ওখানে আইনের শাসন কি, সুশাসন কি, ও দেশের উত্থান পতন আছে, কিন্তু ও দেশে একটা লিখিত কনস্টিটিউশন নাই, সেই আদলে তার চাওয়া। কিন্তু ধরেন পুঁটি মাছ পুকুরে ফেলে দিলে লাফায়, বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, এই কালচারের সে হয়তো তার সময় লাগবে, তবে আমার বিশ্বাস তিনি, তার মাথায় এবং মগজে এটা আছে, ব্রিটিশ রাজনীতির কালচার তার মধ্যে আছে। আপনি দেখেন প্রচারে কিন্তু একটু ভিন্নতা আছে, প্রচারে কিন্তু সেটি কি জনগণ মানে নিচ্ছে তো মনে হয় এই প্রচারের ভিন্নতা নাকি? নিচ্ছে, ব্যতিক্রম প্রচার নিচ্ছে। তিনি তো আপনার একটা চিঠি হয়ে গেছে, আগে ছাত্রদের নিয়ে, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রদের নিয়ে তারা প্রশ্ন করছে, সে উত্তর দিচ্ছে, ইয়েতে গেছে, সিলেটে গেছে, তাই করছে। অর্থাৎ সে চেষ্টা করতেছে গ্রুপ, এখন তো অল্প সময়, তার তো প্রত্যেকটা ম্যান টু ম্যান কন্ট্যাক্ট করা সম্ভব না, এটা তো তার পার্টির লোক যারা নমিনেশন দিছে বা যারা নেতা করবে তারা করবে, কিন্তু তিনি তো ব্যতিক্রম ইলেকশন করছে। এখন ধরেন তাদেরকে বলা হচ্ছে যে তারেক রহমান সম্পর্কে অনেক সমালোচনা করা হচ্ছে, তারপরে ধরেন আরেকটা পার্টি, ইরান ভাই গেছে, ইরান ভাই, আমি প্রথম বলছি সম্ভবত যে জান্নাত, তারিফ আল্লাহ ভোট দিলে জান্নাতে যাবে, উনি তো ওই কথা বলে নাই যে জামাতের লোকরাও যে মাদ্রাসা, মক্তবে, মসজিদে কি কাজ করতেছে এগুলো মুখে আনা যায় না, এগুলো তো ভিডিও আমার কাছে অনেক আছে। না সেটি কি, সেটি আপনি যারা সেখানের শিক্ষক তাদের দিকে ইঙ্গিত করেন, তাদের সবাই কি ওই পার্টিটা করে, এটি আপনি নিশ্চিত? তাদের ওখানে বলা হয়েছে জামাতের নেতারা এগুলি করতেছে। এটি আপনি নিশ্চিত? হ্যাঁ, এটি কি আইন আদালতে আসছে? আমার কথা আইন আদালতে না, মাদ্রাসা, আমার মসজিদ, মক্তব সেখানে তো ওই পার্টির লোকজনই থাকে। অধিকাংশ অনেক জায়গায় করতেছে। জি। এমনও বলা হয়েছে জামাতের পক্ষ থেকে, সূর্য তাকে দেখলে থেমে যায়, বলছে না, আমি একটু যদি সূর্য থেমে জি, জি, যায়। জি। আমি প্রথম বলছি যে আল্লাহ ব্যস্ত বানাইছে, আল্লাহ রক্ষণাবেক্ষণ করে, আল্লাহ বিচার করবে, কে দোজখে যাবে, কে বেহেশতে যাবে, জামাতকে। আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছিল আমাদের আজিজ ভাই, একজন মুক্তিযোদ্ধা। আমি ওনাকে স্যালুট জানাই। আমি বাংলাদেশে যদি আমার তকদিরে থাকে, আমি অনেক কিছু হতে পারবো, কিন্তু একজন মুক্তিযোদ্ধা হওয়া আমার দ্বারা সম্ভব হবে না। নিশ্চয়ই। আমি এই জন্য মহান মুক্তিযুদ্ধে যাদের ভূমিকা আছে তাদেরকে আমি স্যালুট জানাই সবসময়। কিন্তু সেই আমরাও মুক্তিযুদ্ধের যেই আকাঙ্ক্ষা, তা ছিল সাম্য, সুবিচার, মানবিক মর্যাদার বাংলাদেশ। দীর্ঘ 54 বছরে তাকে আমরা পারছি। আমরা শুধুমাত্র দোষারোপের রাজনীতি, আমরা দীর্ঘ সময়টা শুধু দোষারোপের রাজনীতি। এখানে ভাই বলেছে হাঙ্গরের কথা, যে তারা হাঙ্গরের মতো জামাত হয়তো গিলে খেয়েছে, বা তাদেরকে যে তাদের সাথে যাওয়াটাকে ভাই একটু এনকারেজ করেছে। তো আমি মনে করি যে Discourage হাঙ্গর করেছে, হিসেবে, জি। হ্যাঁ, যে তো এই যে বিএনপি যেই কাজগুলো করেছে, আপনি দেখেছেন যে প্রায় 4-5টি রাজনৈতিক দলকে নিজের অফিসে ডেকে এনে তারপর গলা টিপে হত্যা করে তারপর বিএনপিতে জয়েন করিয়েছে। এটা রাজনীতির কোন নমসে আছে যে অন্য একটা দলকে আপনি বিলুপ্ত করবেন আপনার দলের অফিসে এনে, তারপর তাকে আপনার দলের প্রাথমিক সদস্য পদ বানাবেন, নমিনেশন দিবেন? নির্বাচন কমিশন কি করছে? নির্বাচন কমিশনের তো ছিল যে 3 বছর একটা রাজনৈতিক দলের মেম্বার হতে হবে। তো আপনি তো যেদিনে করলেও যার প্রতীকে নির্বাচন করতে হবে, তাকে করছে। এইটা ছিল। আমি শুনছি যেটা এরা নিজেরা দানের শীষ চাইছে পাশ করার জন্য। একে মানুষ জানে না যে এই যে গণ অধিকার পরিষদের রাশেদ যেদিনে যোগদান করেছে, ওই দিনেও, এর পরেও, ওই যোগদান করার পরেও তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করেছে নুরুল হক নূর সহ, তিনি সেক্রেটারি হিসাবেই নিজেকে জাহির করেছে। তো এটা তো নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ একটা কমিশন হতো, তাহলে তো তার উচিত ছিল তার এই নমিনেশন বাতিল করা। তো আমি মনে করি যে এখানে আসলে নির্বাচন কমিশন সেই আউয়াল কমিশনের দিকেই এগিয়ে যাচ্ছে। একটা দলকে তারা প্রিভিলেজ দিচ্ছে, তারা তাদেরকে
অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন জায়গায় তাদেরকে সুবিধা দিচ্ছে। আর এই যে হাঙ্গরের কথা বলছেন, যে এটা এই বিএনপি প্রমাণ করেছে যে রাজনৈতিক দলগুলোকে গিলে খাওয়ার। জামাত ইসলাম এখন পর্যন্ত ফুলকপি মার্কায়, এই যে আজকে হামলা হয়েছে, আমি বলবো একটু পরে, যে ফুলকপি মার্কায় নির্বাচন করতেছে অ্যাডভোকেট আনোয়ারুল হক চান, আজকে তার উপর, তার শরীরের উপরে হামলা করা হয়েছে। তো জামাত ইসলামী দেখছেন যে তারা ফুলকপি মার্কা নিয়ে নির্বাচনের যুদ্ধে তারা অংশ নিতে ইন্টারেস্ট, কিন্তু বিএনপি আনারস মার্কা নিয়ে তারপরে নির্বাচনে যেতে আগ্রহী নয়। তাই মনে করি যে এই যে হাঙ্গরের যে প্রশ্ন ভাই আমার বলছে, এটা বিএনপির সাথে কিছুটা মানায়, এটা জামাতের সাথে যায় না। তারেক রহমান সাহেবের লন্ডনে বসে যেই বক্তব্যগুলো আমরা শুনেছি, দীর্ঘদিনই তো বিএনপির সাথে পথ চলা। আমার শুধুমাত্র 2006 সাল থেকে না, আমি সর্বদলীয় ছাত্রঐক্যে 1998 সাল থেকে 2001 সাল পর্যন্ত সর্বদলীয় ছাত্রঐক্যে ছিলাম। আমরা যখন শুরু করেছি তখন শহীদুদ্দিন চৌধুরী এনি তখন ছাত্রদলের সর্বশেষ সভাপতি, এরপরে আমাদের হাবিবুর নবী সোহেল আসছে, পিন্টু আসছে, এরা আমরা একত্রে কাজ করেছি হাসিনা বিরোধী আন্দোলনে। আমাদের তো অনেক সিনিয়র আমাদের আজিজ ভাই, কিন্তু সেই সময় থেকে এই বিএনপিকে আমরা খুব কাছাকাছি চিনি, কারণ একত্রে রাজনীতি করেছি। তারেক রহমান সাহেবের যে বক্তব্য, তার যেই কথা বলার ভঙ্গি, তার যেই স্পিরিট, তার যেই উদ্দীপনাটা, যেটা আমরা লক্ষ্য করেছি লন্ডনে বসে, কিন্তু বাংলাদেশে আসার পরে মনে হয় যেন ফিকে হয়ে যাচ্ছে। তিনি এই সিলেটে গিয়ে তার বক্তব্যের সূচনাটাই করলেন, আমার ভাই যে বললেন যে জান্নাত নিয়া এই উমরা করছে কে, হজ করছে কে, তাদেরকে ডেকে এনে তারপরে জান্নাত দিতে পারে কিনা, এই যে কথাগুলো, আমি মনে করি এটা একটা প্রতিহিংসামূলক একটা ঘটনা ঘটেছে। এটা তারেক রহমান সাহেবের মতো এত উঁচু মাপের একজন নেতার কাছে জনগণ প্রত্যাশা করে না। আমি আমার ভাইকে বলবো, আপনি বলেছেন যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। আমি আপনাকে দেখাবো, আমার কাছে ভিডিও আছে, আমি অনুষ্ঠানের পরে মিনিমাম 4টা ভিডিও দেখাবো যেখানে বলা হয়েছে যে ধানের শীষ মার্কায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। এরকম ভিডিও আমার কাছে 4টা আছে। তো এখন আমি তো কখনো বলি নাই যে ধানের শীষ মার্কায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, একবার বলে বেড়াচ্ছে। আপনি কোনো মানুষ বলতে পারবে না যে আপনি আমার লেবার পার্টির মার্কা আনারস, আনারস মার্কায় আপনি ভোট দিলে জান্নাত পাবেন। কেউ বলতে পারবে না যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে জান্নাত পাবে। তবে এটা তো বাস্তবতা যে আপনি যদি একজন ভালো মানুষকে ভোট দেন, আপনি একজন সৎ মানুষকে ভোট দেন, আপনি যদি একটা ন্যায়বান একজন মানুষকে ভোট দেন, তাহলে উনি যদি ভালো কাজ করে, তাহলে আপনি এটার একটা সব আপনি পাবেন। কিন্তু আমি যদি মনে করেন একজন মাদক ব্যবসায়ী হই, আমি যদি একজন চাঁদাবাজ হই, আমি যদি একজন দখলবাজ হই, আমি যদি একজন ঋণ খেলাপি হই, আমি এমপি হওয়ার পরে যত ঋণ নেব, ব্যাংকগুলোকে খালি করব, এটার দায় কি আপনি নেবেন না? আপনি বলেন তো যে বিএনপি থেকে যেই সমস্ত ঋণ খেলাপিদেরকে আজকে এই কিভাবে আপনি বললেন যে জামাতেও আছে, হ্যাঁ জামাতেও আছে, পরিমাণটা এটাও খুব কর। কম। আমি সবার কথা বলছি, কম, আমি ভাই কম। আমি নিজে ব্যক্তিগতভাবে জামাত ইসলামী করি না, আমি বাংলাদেশ লেবার হ্যাঁ, পার্টি করি। হ্যাঁ। আমি জোটের আপনি তো রাজনীতিতে জোটে গেছে, আমি জোটে গেছি, তো দায়িত্ব নিতে হবে, দায়িত্ব অবশ্যই নেব। হ্যাঁ। কিন্তু আপনি মনে করেন 10:1 যদি হয়, সেটা তো মনে করেন আপনাকে এটা তো আপনাকে একটু তো রেহাই দিতে হবে। তো এখন মনে করেন এই যে 10 জন ঋণ খেলাপির কাছে প্রায় 5,000 কোটি টাকার বেশি তারা ব্যাংকের টাকা আত্মসাৎ করেছে, তারা ব্যাংকের টাকা দেয় নাই, তারা এমপি হয় না। এই 17 বছরে 1700 কোটি টাকার বেশি আসলাম চৌধুরীর নামে। এই আসলাম চৌধুরী এখন পর্যন্ত এমপি হয় নাই। তিনি যদি এমপি হয়, তিনি যদি পার্লামেন্টে যায়, তিনি যদি লাল পাসপোর্ট পায়, তিনি ব্যাংকগুলোকে তো গিলে খাবে এসালামের মতো। তো জেনে শুনে বিএনপি যে এই যে অপকর্ম করার জন্য যে সুযোগটুকু দিল, এজন্য কি বিএনপি দায় পাবে না? তো অবশ্যই ঠিক একইভাবে যদি দাঁড়িপাল্লা মার্কার যদি কোনো প্রার্থী যদি নির্বাচিত হয়, তাকে যদি ভোট দিয়ে কেউ নির্বাচিত করে, সে যদি কোনো ভালো কাজ করে, তিনি যদি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে, তিনি যদি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হাসপাতাল নির্মাণ করে, মসজিদ নির্মাণ করে, এবং নিজে যদি দুর্নীতিবাজ না হয়, তাহলে এর জন্য একটা সওয়াবও তো পেতে পারে, অবশ্যই। তো ঠিক জামাতের চরিত্র নিয়ে, কর্মী সমর্থকদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে, এই যে আমি এখানে বিভিন্ন অপকর্মের কথা বলছিলেন আজিজ ভাই। আমি অপকর্ম আমি নিজে জামাত ইসলামী করি না, ওটা বলার জন্য জামাতের একজন নেতাকে দায়ভারটা লাগবে। আজিজ ভাই দেখুন, বললেন যে এক নম্বর হচ্ছে যে ভাই যে কথাটা বলেছে যে মাদ্রাসা মসজিদের সাথে যারা জড়িত তারা এই কাজগুলো করে। এখন মনে করেন সাদা জামায় একটা তিলা পড়লে দেখা যায়, একটা তিলা যদি পরে সাদা জামায় একটা দেখা যায়। এখন আমার এই কোটের ভিতরে যদি তিলা তো দূরের কথা, পুরো কয়লার বস্তাও যদি পড়ে, আপনি তো আমাকে খুঁজে পাবেন না। এই যারা এই কথা বলবে, তারা তো আমি মনে করি যে মানিকের উত্তরসূরি বা তাদেরকে সাপোর্ট করে। যেই মানিকরা 101টা ধর্ষণ করার পরে ধর্ষণের সেঞ্চুরি উৎসব করেছিল। আপনি
এই যে যার কারণে আমি মনে করি না যে আমার আজিজ ভাই যা বুঝাতে চেয়েছে আপনি ওটা আমাকে বুঝাতে চাননি। আমরা মনে করি যে ভালো মন্দ সব জায়গাতে আছেন। একজন ইমাম সাহেব যদি কোথাও কোনো খারাপ কাজ করে থাকে, এজন্য আজিজ ভাইয়ের যদি এটা জানা থাকে, তার কাছে যদি ভিডিও থাকে, ভাইয়ের উচিত অতি দ্রুত আইনের আশ্রয় নেওয়া এবং তাকে আইনের হাতে তুলে দেওয়া। অন্যায়ের কাছে কোনো ইমাম সাহেব, কোনো মৌলবী সাহেব, কোনো মাস্টার, কোনো অধ্যাপক হতে পারে না। আমি মনে করি, আমি যে আরেকটা কথা বলছিলাম, আজকে এই 5 তারিখের পরে আপনি দেখেছেন যে বিএনপি প্রায় 4,500 থেকে 5,000 নেতা কর্মীদেরকে বহিষ্কার করেছিল। কেন বহিষ্কার করেছে? এটা কি আমরা অভিযোগ করেছি এজন্য? না, 1 মিনিটের বলবেন। তারা তারা এই যে তাদের তদন্তে যখন প্রমাণিত হয়েছে যে তারা চাঁদাবাজি করেছে, মানুষের কাছে বিভিন্নভাবে তারা এই কাজগুলো করেছে, তখন বিএনপি বাধ্য হয়েছে তার অঙ্গ সংগঠন, তার দলের নেতাকর্মীদেরকে বহিষ্কার করতে। এবং দেখলাম এই যে নির্বাচনের রোডম্যাপের পরে এই পুরা 5,000-এর সবাইকে তারা উড্ড করে দিয়েছে। তার মানে তারা কি সবাই ফেরেস্তা হয়ে গিয়েছে? তার মানে আজকে যাদের এই যে 5,000 বহিষ্কারকে তারা যে উড্ড করলো, তারা এখন অন্যায়কে আবার দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণে তারা এটাকে পরিণত করবে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, যেই সমস্ত এলাকাতে যেই সমস্ত বিএনপির প্রার্থীরা নমিনেশন পাননি, তার সমর্থকদের এলাকাতে টাকা দিয়ে তারপর তাদেরকে থাকতে হয়। রোহিঙ্গাদেরও তো একটা ক্লাস আছে। ওই সমস্ত এলাকাতে অনেক নেতার কর্মীরা এখনো ঢাকা শহরে বিভিন্নভাবে তারা আছে, কারণ নমিনেশন পাওয়ার কারণে সেই এলাকাতে থাকতে পারে না। আমার এলাকাতে আমার ভান্ডারিয়া প্রার্থীর ওনার এক কর্মী বলছে যে নেতায় বলছে 12 তারিখের আগে কোনো চাঁদা নেওয়া যাবে না। তার মানে কি এই 12 তারিখের পরে সমস্ত কিস্তিগুলো তারা তুলবে? তো যার কারণে আমরা চাই চাঁদাবাজি মুক্ত একটা বাংলাদেশ, আমরা চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আমরা চাই দখলবাজি মুক্ত বাংলাদেশ, আমরা চাই মামলাবাজি মুক্ত বাংলাদেশ। যেই বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল আমাদের আজিজ ভাইদের, মুক্তিযোদ্ধাদের। এবং ঠিক একইভাবে 24-এর যে চেতনা, 24-এর চেতনার এই দীর্ঘ 17 বছরের যে পুঞ্জীভূত ক্ষোভ এবং এই 17 বছরের যেই আমাদের যে আর্তনাদ, সেই পিলখানা থেকে শুরু করেন শাপলা চত্বরে যান, আর এই যে জুলাইয়ের গণহত্যা বলেন, সমস্ত শক্তি ওই 5 তারিখে রাস্তায় নেমে প্রমাণ করেছে যে দেশের মানুষের ঘুম ভেঙে গেছে। এই ঘুম যদি আগামী 12 তারিখে সুষ্ঠু নির্বাচনে, যদি নির্বাচন কমিশন হোক, কোনো রাজনৈতিক দল হোক, এই ধারাকে যদি কোনোভাবে ব্যাহত করার চেষ্টা করে, তা আবার জনগণ রাজপথে অনেক নেমে ধন্যবাদ আসবে। আজিজ ভাই। আমি একটু আজকে 2 শীর্ষ নেতার 2টি বক্তব্য দেই, তারপরে যদি আপনি ইরান ভাইয়ের কথার কোনো পাল্টা জবাব দেন শুনবো। একটি হচ্ছে আজকের জনসভায় আজকে একটি ভার্চুয়াল এক জায়গায় কথা বলেছেন তারেক রহমান, বলেছেন ভোট হরণকারীরা পালিয়ে গেলেও, আওয়ামী লীগকে তিনি মিন করেছেন, নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে অন্য গোষ্ঠী। এটি হাতিয়ার নির্বাচনী জনসভায় ভার্চুয়াল যোগ দিয়েছিলেন, আপনি শুনেছেন। আর আরো বেশ কিছু কথা বলেছেন। জামাত আমির সেখানে বলেছেন জামাতের জনপ্রিয়তা একটি দল এলোমেলো বলছে ক্ষমতায় গেলে চাঁদাবাজদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার ঘোষণা। চাঁদাবাজদের বিকল্প কর্মসংস্থান, চাঁদাবাজদেরও তারা, এই দুটি মিলে একটু শুনতে চাই যে এই যে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে অন্য একটি গোষ্ঠী, এটি কি নির্বাচনে যোগ দেয়া কেউকে তিনি ইঙ্গিত করলেন, না অন্য কেউকে? না, একটু স্পষ্ট দেখেন, আমি লিখেছিও, আমাদের দেশে যখন নির্বাচন হয়, জি, সকল পরাশক্তি, ভদ্রভাবে বলতে হলে উন্নয়ন সহযোগী, সবাই অ্যাক্টিভ হয়, তার মতো করে তার পক্ষের শক্তিকে ক্ষমতায় অর্থাৎ আনার চেষ্টা করা, বা তারা যতটুকু পারে। ভোট তো দেবে জনগণ, আমি ভোট দেব, এটা পারে না, কিন্তু নেতাগুলোকে কনভিন্স করার চেষ্টা করে তাদের পক্ষ থেকে। সুতরাং এখনো তো ষড়যন্ত্র হচ্ছে না তা না, হচ্ছে। এই যে ধরেন ওয়াশিংটন পোস্টে বা বক্তৃতা আসছে, তারপরে এই যে আমাদের এখানে ভারতের রাষ্ট্রদূত ছিল, সেও একটা কথা বলল। এগুলো আমার বক্তব্য হচ্ছে যে নির্বাচনের সময় কিছু কথা হবে। যেমন ইরান ভাই বললো যে ভিডিও টিডিও থাকলে আমি কেস তো আমি করে কি, আমি কি মব সন্ত্রাস হবো? রক কাটা যাবে আমার? আমি কি বেঁচে থাকবো? গ্যারান্টি দিতে পারবে? আমি কালকে কেস করবো, আমার কাছে বহু ভিডিও আছে। কালকে উনি আমার নিরাপত্তা গ্যারান্টি করুক, আমি নিজে কেস করব সব। আর যদি উনি কেস করতে দায়িত্ব নেয়, উনি তো ওই ওকে জুটছে, আমি সব ভিডিও ডাউনলোড করে দিতেছি এখন, উনি এটা চেক করুক এগুলো এআই কিনা, যদি এআই হয় বর্জন করুক, আর এআই না আমাদের হলে গণমাধ্যমকে দিয়ে দেন, সেখানে তো এখন তো গণমাধ্যম সেগুলোর নিয়ে নিউজ করার সুযোগ আছে।
না, নিউজ করার সুযোগ সব নিউজ তো করবে না। গণমাধ্যমও তো এখন ধরেন সাংবাদিকরাও তো আগে ধরেন আমি অবজারভারে ছিলাম, হামিদুল হক চৌধুরীর মালিক ছিল, আমি হামিদুল হক চৌধুরীকে পেয়েছি, সে তো কোনোদিন কোনো নিউজের ব্যাপারে ইন্টারফেয়ার করে নাই। আমি ডেইলি স্টারে ছিলাম, ডেইলি স্টারে তো যে উনি মালিক লতিফুর রহমান মারা গেছে, কোন ডেইলি স্টারকে আমি 8 বছর ছিলাম, কোনোদিন আমি চোখেও দেখি নাই। হ্যাঁ, মৌলানা মান্নানের টেলিগ্রাফে ছিলাম, তার ব্যাপারে নিউজ হতো, ইনক্লাবে তাকে বকাবে, নানান খুনি টুনি রাজাকার করে একটা কলম ছাপতো, আর একটা কলম তার পক্ষে ছাপতো। এখন মালিক দেখাইতে পারবেন? কোনো মালিক নাই। সাংবাদিক দেখেন, ইরান ভাই যেটা কইছে যে সাংবাদিক এখন পলিটিক্যালি ডিভাইডেড, সুতরাং আপনি দাঁড়াবেনটা কোথায়? সমাজটা এমন হয়ে গেছে যে আপনার ধরেন গ্রামগঞ্জে একজন গৃহবধূ, সে কোনোদিন পাকের ঘর আর শোয়ার ঘর ছাড়া আর কোনো সূর্যের আলো দেখে নাই, ব্যাপারটা এরকম। সেও মনে করে প্রার্থীর কাছে টাকা নেওয়া তার অধিকার, অর্থাৎ সেও ইনডাইরেক্টলি চাঁদাবাজ। দেশটাকে এমন জায়গায় চলে গেছে, দেশটা এমন জায়গায়, এখন টাকা না হলে কেউ ইলেকশন করবে। জামাতের জনপ্রিয়তা একটি দল এলোমেলো বলছে, এটি তো বিএনপির দিকে ইঙ্গিত করে বলছে। আপনি কি না, মনে করেন জামাত আমি সেই বলছি, জনপ্রিয়তার জায়গায় পৌঁছে যেতে আমি পারছে? জামাত ধরেন আগে যে অবস্থায় ছিল, জামাত তো এখন তলে তলে কাজ করতেছে, এটা তো বলা মুশকিল। কতটুকু আগাইছে তা তো জানি না, তবে ওবায়দুল কাদেরের মতো তলে তলে ধরেন এই যে প্রশ্ন, আপনি ইলেকশন কমিশন তো বিবেচনায় নিয়েছে, এই যে পোস্টাল ব্যালট প্রায় 16 কোটির মতো, এই পোস্টাল ব্যালট তো সব মিডিল ইস্টের সব দেশে ধরা পড়তেছে এবং ওগুলা খামে আসতেছে রাস্তাপথে। এই খামের ভিতরে এটা ধরেন একজনের ভোট দিয়ে পাঠাইছে, খামের ভিতরে কত রাস্তাপথ আসবে, এই খামের ভিতরে আরেকটা টিক দিয়ে দিবে কিনা, ওটা ক্যান্সেল করে দিবে কিনা জানে কে। আবার ওই ভোটগুলো পার্টিকুলার কোনো সিটের জন্য দিচ্ছে কিনা এটাই বা নিশ্চয়তা কি? হুট করে এই সরকার, রাজনৈতিক দল জানে না, কেউ জানে না, ওনারা প্রবাসী ভোটার কেন বানাইতে হলো, প্রবাসীদের ডাকযোগে ভোটার বানাতে হলো। ওখানে ডুয়েল সিটিজেনশিপ আছে, হ্যাঁ ডুয়েল সিটিজেন বললে ভোটার হওয়ার সমস্যা নাই, কিন্তু আমার কথা হচ্ছে তার আনুগত্যটা কোথায়? যে দ্বৈত নাগরিক, যে আমেরিকান সিটিজেন, আমি এক টক শোতে গেছি, আমেরিকান সিটিজেন, সে আমাদের ভোটার হয়েছে, তা তার আনুগত্যটা তো আমেরিকার প্রতি। তো এই জন্য বলছি যে 1 2 হচ্ছে ধরেন এই যে বিকাশ, আজকে ইলেকশন কমিশন থেকে বলা হলো বিকাশ স্লো করে দিবে, বিকাশ, নগদ, তারপর আরো কি আছে এগুলো সব একটা দল ইসি পক্ষপাতিত্ব করছে বিএনপির দিকে, এটি ইরান ভাই বলতে চাচ্ছেন? যদি পক্ষপাতিত্ব হয় তাহলে বলেন এই ডিসি ওসি এগুলা বলা হয়েছে যে এগুলা জামাতের প্রস্তাব ছিল যে লটারির মাধ্যমে ট্রান্সফার করা, লটারির মাধ্যমে ইলেকশন কমিশন চেঞ্জ করে দিয়েছে। এখন কয় এরা বিএনপির দিকে। আরে বিএনপির এখানে বিএনপিরও আছে, জামাতেরও আছে, ধর যদি থাকে, এটা তো রিক্রুটমেন্ট তো সব ফেসিবাদের আমলে হয়েছে, এখানে তো তাদের নিজস্ব রিক্রুটমেন্ট বিএনপিরও নাই, জামাতেরও নাই। বিএনপির যে ফেসিবাদের সময় যে রিক্রুটমেন্ট হয়েছে, আমিও তার ভুক্তভোগী আছি, আমার ফ্যামিলিতেও, তারা তো ব্লাড টেস্ট করে আওয়ামী লীগ দেখে নিছে। জামাতের তো অভ্যাস আছে, গুপ্ত জামাত হয়ে ঢুকে পড়ছে, তাদের লোকও আছে, লোক নাই তা নাই, কিন্তু লটারি বান্ধ হচ্ছে। জামাত যা বলতেছে, জামাত এনসিপি জয়েন্টলি যা বলছে এ পর্যন্ত সব ইয়ে হয়েছে, বাস্তবায়ন হয়েছে। এখন আপনি বলেন 17 বছর হলো, পরামর্শ দিলেন না কেন? 17 মাস হইলো, এখন ইলেকশন সামনে, পরামর্শ দিলেন না কেন? প্রশাসন ক্যাডার একটা ক্যাডার, এর বাইরে আরো 25টা ক্যাডার আছে। আপনি ওখান থেকে বেছে নিতেন, নিয়ে 7 দিনের ওরিয়েন্টেশন ট্রেনিং হলে ডিসি পাইতেন না? পাইতেন তো। এই সরকার তো এনজিও ছাড়া কিছু বোঝে না, আর বিদেশি নাগরিক সব উপদেষ্টা হয়েছে, এরা তো সব বিদেশির প্রতি অনুগত। এখন তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে কিনা এদেশে একটা কাউর বাজায় দাও। সেখানে একটু আসি আজিজ ভাই, সেটি হচ্ছে যে আমরা বেশ কয়েকটা ঘটনা দেখেছি যে বিভিন্ন জায়গায় প্রার্থীদের সমর্থকদের মধ্যে আঘাত পড়েছে, কোনো জায়গায় প্রার্থীর উপরও হাত ওঠানোর অভিযোগ আমরা পাচ্ছি। তো এই অবস্থাটা কি কাঙ্ক্ষিত কিনা, এবং এটি কি নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, না আবার আরো অবস্থা খারাপের দিকে যাবে? আমার ধারণা কালকে শেখ হাসিনা কিন্তু একটা বক্তৃতা দিয়েছে, শুনছেন কিনা? সেখানে এখনো সে বলে নাই নির্বাচন বয়কট করবে না নির্বাচন কোনো দলকে সমর্থন করবে, সেটা বলে নাই, তবে তার তো কোনো অনুশোচনা নাই।
সে বক্তব্য দিছে, সবাইকে প্রতিবাদ করতে বলছে, ইউনুসকে হটাইতে বলছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি এখনো দেশের যে রাজনৈতিক অবস্থা, যদি ফেসিবাদের আগমন ঘটে সব দল এক হয়ে যাবে, সব দল এক হয়ে যাবে, এটা ঠিক। কিন্তু নিজেরা ক্ষমতা যাওয়ার জন্য যে দলাদলিটা করতেছে, সেখানে তো ফেসিবাদ ঢুকে যেতে পারে, ঢুকে যেতে পারে, তাদের কারণে ঢুকবে। এটা তো ফেসিবাদ তো আসতেই চাইবে, তাকে ভাগাই দিছেন, তোরে চলে গেছে, পালায় গেছে, সে আসতে চাবে না, তার তো সমর্থক রয়েছে বাংলাদেশে, তার অ্যাক্টিভিটি নিষিদ্ধ করছে, দল তো নিষিদ্ধ করেন নাই। তারা ভোট কেন্দ্রে যদি যায়, কোন দিকে ভোট দেয় দুলন্দিকার ঠিক নাই তো। এখন জরিপ যেগুলো হয়, জরিপও তো বলে প্রায় 20-30% লোক কোনো ডিসিশনই নেয় নাই ভোট দেওয়ার। আবার তরুণ ভোটাররা যে একটা ব্যালেন্স করবে সেই স্কোপ রাখলো না। এই তরুণরা জামাতে জয়েন করার পরে, দ্বিধা বিভক্ত হওয়ার পরে, তরুণরাই তরুণদের উপরে লিডারশিপের প্রতি ফেড আপ। সুতরাং নির্বাচনের ফলাফল আপনি যেটা বলছেন, কে গিয়ে আছে এখন তো বলা মুশকিল। অনেক আমি আদালতের রায় নিয়ে তো আমার বলার কিছু নাই, আমি বিষয়টা ভালোভাবে অবগত না। আমি লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা বলতে চাই। জি আপনারা জানেন যে নির্বাচন ঘোষণা হওয়ার পরে যেইভাবে একটা সমস্ত দলগুলোর একটা সমতল একটা মাঠ দরকার ছিল, সেই সমতল মাঠ নির্বাচন কমিশন গড়তে পারেনি। ওকে তারা বিভিন্ন পর্যায়ে প্রমাণ করেছে যে তারা একটা বড় দলকে তারা বিভিন্নভাবে তারা একটা বেশি সুবিধা দিচ্ছে। এবং আপনি দেখেছেন যে এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরেই একজন প্রার্থী ঢাকা ৮ আসনের শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। জি তারপরেও কিন্তু এই নির্বাচন কমিশন বলেছিল যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এরপরে আমরা দেখলাম যে এই ইয়াতে কক্সবাজারে এক প্রার্থীর বাড়িতে সেখানে কাফনের কাপড় পাঠানো হলো, তা নিয়েও প্রার্থীদের জন্য তেমন কোনো ইয়া নেই। এরপরে আপনারা জানেন যে গতকালকে আমাদের 11 দলীয় জোটের প্রার্থী বরিশাল 3 আসনের ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলা করা হয়েছে। এবং আজকে একদিনেই দুজন প্রার্থী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এবং তিনি ময়মনসিংহ 9 আসনের নান্দাইল আসনের প্রার্থী, এবং অত্যন্ত অমায়িক একজন মানুষ, সজ্জন ব্যক্তি। তাকে তার কোনো শত্রু আছে বলে আমার মনে হয় না, তার ব্যবহারটা তার চলন আমার কাছে এমন মনে হয়েছে। তার উপরেও তারা হামলা করেছে। আজকে ঢাকা উত্তরার যে প্রার্থী ঢাকা 18 আসনের আরিফুল ইসলাম আদিবের একটা কর্মসূচি ছিল, সেখানেও এনসিপির, সেখানেও হামলা করা হয়েছে। এই যেভাবে প্রার্থীদের উপরে দিবালোকে হামলা করা হয়েছে, এদেরকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে বলে আমার মনে হয় না। কারণ এর আগে যেই সমস্ত প্রার্থীর উপরে গুলি করা হলো, মেরে ফেলা হলো, কাফনের কাঠন পাঠানো হলো, এবং টাকা দাখিলের দিন এই মানিকগঞ্জে এক প্রার্থী 3 বারের উপজেলা চেয়ারম্যান, তাকে যেভাবে কলার ধরে ডিসির অফিসে যেভাবে তাকে হেনস্থা করা হয়েছে, নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসার তেমন কোনো পদক্ষেপ নেয় নাই। তো যার কারণে একটা গতানুগতিক নির্বাচন, এই নির্বাচন দিয়ে কি হবে? এরকম নির্বাচন তো আমরা 18 সালেও দেখেছি দিনের ভোট রাতে হতে, আমরা 24 সালে দেখেছি আমির দামির নির্বাচন, 14 সালে কুত্তা মার্কা নির্বাচন। এরকম যদি একটা নির্বাচন জোরে করে যদি কাউকে ক্ষমতায় আনতে চায় নির্বাচন কমিশন, তো জনগণ তো 5 তারিখের মতো আবার রাস্তায় নামবে। তো আমরা চাই যে এখানে সমস্ত রাজনৈতিক দলগুলো যেন নির্বাচনের দিন সুন্দর সুষ্ঠুভাবে, যেই পর্যন্ত নির্বাচন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সবাই ভোট কেন্দ্রে গিয়ে অবাধ এবং নিরপেক্ষভাবে ভোট দিতে পারি। এবং এখানে হ্যাঁ বোর্ডের কথা বলতে হবে। আজকে হ্যাঁ হচ্ছে যারা বাংলাদেশের দুর্নীতি দুঃশাসন চায় না, যারা আইনের শাসন চায়, যারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায়, যারা স্বৈরাচারী চায় না, যারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হোক চায় না, যারা চায় না যে একবারে কিয়ামত পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবে, রাষ্ট্রপতি থাকবে, এরকম যেন না হয়, এই বিষয়গুলোকে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে কিছু প্রস্তাব আমরা তৈরি করেছি। এটার আইনি ভিত্তির জন্য গণভোট, এই গণভোটে আমি দেশ এবং জাতি এবং সর্বস্তরের জনগণকে বলবো যে আপনারা হাতে ভোট দিবেন। আর হচ্ছে গিয়ে আজকে বাংলাদেশে যেই নতুন যে রাজনীতির কথা আমরা বলছি, এটা হচ্ছে একটা ইনসাফের রাজনীতি। আমি ফিরবো, একটু ঘুরে আসি, আপনার কাছে আবার ফিরবো, আমি সময় পাবো হয়তো, আশা করছি। আজিজ ভাই, আপনি এই বিষয়টি, এই যে হামলা ঘটনা ঘটছে, তো এরা এখন যারা নির্বাচন করছে তারা তো সবাই বলা যায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসাথে থাকা রাজনৈতিক দল। এই কালচারটা আগেও ছিল, আমি বলবো এবারে কিন্তু কম, গুণে দেখেন অনুপাতে কম।
আগেও ছিল, কিন্তু এটা আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়। কারণ যারা নির্বাচনে আছে তারা সবাই অভ্যুত্থানের শক্তি, তাদের ভিতরে দ্বন্দ্ব সংঘাত কেন হবে? ধরেন আমি যেমন মহিলাদের মধ্যে দেখেছি প্রচারণার সময় বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে, আপনি খেয়াল করেছেন না, নিশ্চয়ই। ওই যে তো মহিলারা যা এনআইডি চাচ্ছে, আপনার মোবাইল বিকাশ নাম্বার চাচ্ছে, এর জন্য বাহাস হয়েছে। তো এটা তো হবে, এবং ইলেকশন কমিশন তো বলছে এটার ব্যাপারে অ্যাকশন নিচ্ছে, তো যে যতগুলো মোবাইল বিকাশ নগদ সব কিছুর একটা লিমিট করে দিবে, এর বেশি টাকা দিতে পারবে না তারা। হ্যাঁ, আর আপনি এইগুলো যে পরিমাণ পয়সা নেয় ইলেকশনের, এখন পুরোটা বন্ধ থাকা উচিত, পুরোটা বন্ধ থাকা। নগদ বিকাশে কত টাকা দেয়? আরে যার যার যে পার্টি যে দেওয়ার কথা তো সে এলাকাই আছে, জি দিবে ঘুষ। আচ্ছা আসেন, দ্বিতীয়টা আছেন, দেখেন আমি বলি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ যখন এর আগেই বলেছে যে 50 জন প্রার্থী সব টার্গেট কিলিং এ আছে, আওতায় আছে, আমার কাছে তথ্য আছে, কই জিজ্ঞেস করছে? তারপরেই হাদিকে হত্যা করলো, এবং যে হাদিকে হত্যা করেছে সেই ব্যক্তি অস্ত্র আইনে জেলে ছিল, সে জামিন পেল কি করে? তার অনেক টাকা পয়সাও, সে এখনো দেশে আছে না বিদেশে আছে এইটাই নাই। আপনি 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 জামিন করার লোকে আবার তাকে আপনি চার্জশিট দিয়ে দিলেন, এটা কি বাচ্চা বোঝানো নাকি? যে চার্জশিট দিয়ে দিলেন, আপনি খুনিকে ধরলেন না। আর হাদি হচ্ছে একটা সফট টার্গেট, সে পায়ে হেঁটে, সে ভিন্নতর রাজনীতি, পয়সা খরচ করতেছিল না, তার প্রতি সবার সিম্পেথি ছিল, তার বিচারটা করলেন না। তারপর ধরেন জেলখানায় যেটা হলো, ধরেন আদর্শ যাই হোক না কেন, একটি লোকের একটা বাচ্চা এবং তার স্ত্রীর লাশ নিয়ে গেছে, তাকে আপনাদের দেখতে দিয়েছেন, প্যারোল দিতে পারতেন না? তার এটা তো মানবাধিকার, আমরা তো মানবাধিকারে জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের স্বাক্ষরকারী দেশ। আজকে বাগেরহাটের জেলা প্রশাসক ক্লিয়ার করেছে যে তাদের কাছে অ্যাপ্লিকেশন করার পরে সেদিন বন্ধ ছিল, এবং সেটি দেখেছেন আপনি। তারা বলেছে যে যশোরে যে অ্যাপ্লিকেশন করার কথা জেলা প্রশাসক কার্যালয়, সেটি সেই তার পক্ষ থেকে, সাদ্দামের পরিবারের পক্ষ থেকে করা হয়নি, এটি বলেছে জেলা প্রশাসক। ঠিক আছে, পুলিশ ভাইরা কোথায় গেছে? দুটো লোক আত্মহত্যা করছে না নিহত হয়েছে, পুলিশ ভাইরা কোথায় গেছে? পুলিশ ভাইরা তো, একটা মানুষ মারা গেলে তো ওখানে যাওয়ার কথা। এগুলো দোষ থাপায় তো লাভ নেই, অমুক জায়গায় করছে না তমক জায়গায় করছে, এগুলো তাকে বলে দিত এখানে না ওখানে যান, ওই থানায় যান, অমুক জায়গায় যান। পদক্ষেপটা প্রশাসনের নেওয়া উচিত ছিল, পদক্ষেপ জটিলতা না বাড়িয়ে। একটা ব্যাপার হচ্ছে, একজন আসামি জেলে আছে, আমি কিন্তু সে যদি ফৌজদারি অপরাধ করে, অপরাধ থেকে তাকে মুক্তি দিতে বলছি না, কিন্তু এটা মানবাধিকার আমরা চাই। গণঅভ্যুত্থানের তো যে দাবি ছিল সেটা আমরা মানবিক বাংলাদেশ চাই, মানবাধিকার চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই, গণতন্ত্র চাই। আপনি মানবাধিকার দেখবেন না, তার নিজের সে বলে গেছে, লাস্টে বলছে না, আমি বাপও হতে পারিনি, আমি সঠিক স্বামীও হতে পারিনি, এইটা দুঃখ করে সে বলছে। তো এটা তো মানবাধিকার লঙ্ঘন, এটা 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 উচিত হয় না। প্যারোলে আপনি দেখেন, এর আগে ওই যে আওয়ামী লীগের এমপি ছিল হুমায়ুন সাহেব, নরসিংদী বাড়ি, সে তাকে চিকিৎসা দেওয়া হয়নি, সে হসপিটালের বেডে মারা গেছে, হ্যান্ডকাপ পরে মারা গেছে, স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বড় আপনার জানাজা হয়েছে। সেটি কিন্তু ওনাদের পক্ষ থেকে বলা হয়েছে যে হ্যান্ডকাপ ছিল আগের, হসপিটালে ভর্তির পরে মৃত্যু অবস্থায় তার হ্যান্ডকাপ ছিল না, এটি প্রশাসনের পক্ষ থেকে বলেছে যে আগের ছবিকে তুলে ধরা হয়েছে, আপনি দেখেছেন সেটি? হ্যাঁ, তা বলছি, কিন্তু সেটা তো ছবিতে আমরা যেটা দেখছি, এটা কি আবার ওখানে জোড়া দিয়ে বানাইছে নাকি? এগুলো কই লাভ আছে? একটু যদি শেষ শুনতে চাই, সেটি হচ্ছে যে ইরান ভাইয়ের কাছে ফিরবো একটু 2 মিনিটের জন্য। লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে আপত্তি করেছে ইরান ভাই। লেভেল প্লেইং ফিল্ড তো ইলেকশন কমিশনে এদিকে ধাক্কা দেয় ওদিক যায়, ওদিকে ধাক্কা দেয় ওদিক যায়। তারা তো জামাত তো ওসিডিসি পোস্টিং দিয়ে নিছে, এখন আবার লেভেল প্লেইং হয় না কেন? আপনি খেয়াল করে দেখেন, 91-তে বিএনপি ক্ষমতায় আসে, দুনিয়ার কোনো জরিপ বলে নাই 91-তে বিএনপি ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। পরাশক্তি বলেন, যত শক্তিধর বলেন, ব্যবসায়ী বলেন, যা বলেন, আমলা বলেন, যার জেতার সম্ভাবনা তার কাছে লাইন দেয়, এটা হলো আমাদের দেশের কালচার। হ্যাঁ, এখন
হয়তো কারো কারো রিডিং এ আসছে বিএনপি সরকার গঠন করতে পারে, লাইন মারতেছে। অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো একদম 1 থেকে 1.5 মিনিটের সময়ের জন্য। জি, আমি ধন্যবাদ। আসলে দেখুন, আমরা গতকালকে লক্ষ্য করেছি যে সারা বাংলাদেশে আমার জানা মতে প্রায় 6টি জায়গাতে আমাদের বোনেরা, আমাদের মায়েরা ভোটের জন্য বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়েছে, তাদের উপরে নৃশংস এবং বর্বরোচিত হামলা করেছে বিএনপির বিভিন্ন জায়গাতে নেতাকর্মীরা। এবং তার সাথে আরেকটা বড় একটা খবর, মারাত্মক কথা, যে এই যে পাপিয়া, এই বিএনপি নেত্রীর ওয়াইফ এবং সে নিজেও নেত্রী, তিনি বলেছে যে তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর শরীরের জন্য তামাক, আর ধর্মের জন্য ইসলাম ক্ষতিকর। এটা ইসলাম ধর্মের এখানে 18 কোটি মানুষ, ইসলাম নাকি ধর্মের জন্য ক্ষতিকর, তাহলে উনি কোন ধর্মের, এটা তো মানুষ জানতে চাইতে পারে। মহিলাদের কিন্তু আজিজ ভাই বলেছে যে মহিলারা গিয়ে মহিলাদের- এগুলো ভুয়া, এগুলো শতভাগ ভুয়া কথা। এই আজিজ ভাই যতবারই বলবে আমি ততবার ভুয়া বলবো। এগুলা এটা ব্লেম গেম দেওয়ার জন্য, এটা কোনো জামাতের নেতা কর্মীদেরকে, ইলেকশন কমিশন যার এটা কারণে- অ্যাকসেপ্ট করছে অভিযোগ। আরে ভাই, বিএনপি গিয়ে অভিযোগ করছে, অভিযোগের প্রেক্ষিতে এই উদ্যোগটা নিছে, এটা হ্যাঁ, সত্য না। তো বিকাশ স্লো করে দিবে বলছে, সত্য মানে কি? তো এখন ভিডিও দেখাচ্ছে, আমি ভাই একটু ছবি বলি, দেখাচ্ছে। আপনি বলছেন, বলেন। তো এবারে আপনি আসেন যে ধর্মের জন্য নাকি ইসলাম ক্ষতিকর, 1 মিনিট এটা কোনো সময়। মুসলমান বলতে পারে? তার ঈমান থাকবে যদি কোনো মুসলমান বলে যে ধর্মের জন্য ইসলাম ক্ষতিকর। কিন্তু আপনি দেখেন যে এই যে সে আবার বক্তব্যে বলেছে, ইসলাম বলেছে না, সেখানে জামাত ইসলাম বলে নাই, আমার কাছে ইত্তেফাকের কাটিং আছে আমার কাছে। জি বলেন। এরপরে তিনি গতকালকে আবার বলেছেন যে জামাতের কেউ ভোট চাইতে বাসায় গেলে 999 কল দিয়ে ধরিয়ে দিবেন। জামাত কি বাংলাদেশ কোনো নিষিদ্ধ সংগঠন? জামাত নির্বাচনে অংশ নিছে না, তারা আরপিও অনুযায়ী তারা একটা নিবন্ধিত দল এবং বাংলাদেশে বৃহৎ একটা জোট, এবং এদেশের মানুষ প্রত্যাশা করছে যে যদি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয়, জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে জামাত ক্ষমতায় যাবে। এটা তারা মনে করে, মানুষ মনে করে, আমিও মনে করি। 30 তো সেকেন্ড যার কারণে আমি মনে করি যে আজকে আমাদের এই বাংলাদেশ আমাদেরকে রক্ষা করতে হবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদেরকে বাঁচাতে হবে। আমরাই বাংলাদেশ, ধন্যবাদ। এই বাংলাদেশ আমরাই গর্ব, এই স্বাধীনতা আমরাই রাখবো, আজিজ ভাই, এই সার্বভৌমত্বকে আজিজ আমাদের ভাই, টিকে রাখতে হবে। পরাশক্তি একটি দেশ, তাদের এই নির্বাচনের আগে বেশ সরগম তাদের আলোচনা। কোন কোন নেতা তাদের কথাও বলছে, এরকম চলে আসতেছে যে তারা আমাদেরকে চায়, এরকম দেখেছেন আপনি? না, তারা একটু 1 চায় মিনিটের না। একদম 30 সেকেন্ডের কমেন্ট শোনেন, শুনতে চাই। ওয়াশিংটন পোস্টে নিউজ ছাপা হয়েছে, সেখানে একটা ধারণা দ্বারা হয়েছে যে তারা জামাতের সাথে সম্পর্ক করতে চায়। পরাশক্তির তো ফার্স্ট যে সরকারে আসতে চায়, যে বিরোধী দলে থাকতে চায়, তারপরে সবার সাথে সম্পর্ক, যারা পার্লামেন্টে যাবে সবার সাথে সম্পর্ক রাখতে চায়। সুতরাং এটা তো নতুন কিছু না। আবার ভারতের একজন বলছে যে, খুব প্রভাবশালী ব্যক্তি, আমাদের এখানে রাষ্ট্রদূত ছিল, তিনি বলছেন যে জামাতের অতীত রেকর্ড যা বলে তাতে জামাত নিরপেক্ষ নির্বাচন যদি হয় তাহলে ক্ষমতা আসতে পারবে না বা আমি কি আধা মিনিট বলতে পারি? আমি বলতে চাই যে 30 সেকেন্ড। ইলেকশনের রেজাল্ট না হওয়া পর্যন্ত এই কথা আমরা অ্যাকসেপ্ট করি না। অনেক ধন্যবাদ। ভোট দেবো আমরা, ভোট দেবো আমরা। জি। আমাদের আজিজ ভাই বলছে অতীত রেকর্ড বলে, অতীত রেকর্ড তো বাংলাদেশে বিএনপি আমি না ভারতে যেই বলুক যে অতীত রেকর্ডের কারণে জামাত আসার কোনো সম্ভাবনা নেই, কিন্তু যাদের অতীত রেকর্ড ছিল দীর্ঘদিন ফ্যাসিবাদের কি বলে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করা, তারা তো এই 17 বছর আন্দোলন করে, ঈদের পরে কোরবানির পরে আন্দোলন করতে করতে 17 বছরে পারে নাই। এই যারা কোনোদিন আন্দোলন করে নাই, যে ছাত্ররা, এই ছোট ছোট বাচ্চারা, তারাই কিন্তু আন্দোলন করে প্রমাণ করছে যে 17 বছরের ফ্যাসিবাদ পতন ঘটাতে। যার কারণে ছাত্ররা করে নাই, আপনিও তার পিছে ছিলেন। অবশ্যই ছিলাম। আমি 5 তারিখে টকশো করছি, আমার অনুমান নাই, অবশ্যই। আমার বউ বিল্ডিং থেকে যার কারণে এই যে প্রথম আলো যে জরিপ, এবং মারা যাওয়া আপনাদের সন্তানরা মারা যে যায় নাই, মারা গেছে হলো সাধারণ ফুটপাতে ব্যবসা করে, ঠেলা গাড়ি করে মুঠি মজুর, আমাদের লেবার, শ্রমিক, কৃষক এরাই মারা গেছে। হ্যাঁ। আমরা সবাই বাংলাদেশের জন্য, রাজনীতিবিদরাও এই জন্যই মারা আমরা গেছে, জি। বলছি যে এই বাংলাদেশের সাংবাদিকও কৃষক, মারা শ্রমিক, গেছে, আজিজ ভাই। কৃষক, 6 জন শ্রমিক, মারা গেছে। ছাত্র জনতা, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী সবাই করেছে। যার কারণে এই বাংলাদেশ আমাদের, আমরাই এই বাংলাদেশ গর্ব। অনেক ধন্যবাদ অনেক আপনাকে। অনেক ধন্যবাদ ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান, এবং অসংখ্য ধন্যবাদ এম এ আজিজ, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, দেখা হবে পরবর্তীতে। সবশেষে আসলে আমরা এটিই চাই যে আমাদের কাছে এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ কিন্তু সবচেয়ে আপন এবং সবচেয়ে উপরের স্থানে, দলমত নির্বিশেষে আসুন সেই বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার আসুক, যে সরকার বাংলাদেশকে কল্যাণমূলক সরকার হিসাবে গড়ে তুলবে। আর সেই কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি।
আল্লাহ হাফেজ।